আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা, তোমরা ইতোমধ্যেই দুটো ক্লাস করেছো। পড়া কতটুকু বুঝতে পারছো জানালে আমাদের জন্য সুবিধা হবে। আমি আজকে তোমাদের ক্লাস শুরু করার আগে গতদিন যারা ক্লাস করেছো তাদের রোলগুলো জানাচ্ছি এবং যারা অ্যাবসেন্ট আছো তারা ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। গত দিন যারা ক্লাস করেছিলে 403, 404, 406, 408, 412, 414, 421, 427, 428, 438, 447, 448, 451, 455, 459 এবং 489। আমরা কিন্তু নিয়মিতভাবেই তোমাদের যে উপস্থিতি আসলে আমরা দেখছি, এটা আসলে নিশ্চিত করার জন্য তোমাদের আজকে এই রোলটা ডাকা হলো। এবং আজকে যারা ক্লাস করবে তারাও তোমাদের রোলগুলো আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবে। আমরা আবারও যখন এর পরে ক্লাসটা হবে তখন আবার তোমাদের এই রোলটা আমরা কাউন্ট করে তোমাদেরকে জানিয়ে দিব। এবং তোমাদের কিছু বাড়ি কাজ থাকবে যেটা অ্যাসাইনমেন্ট আকারে কলেজে জমা দিয়ে যেতে হবে। তো তোমরা এই বিষয়গুলো সচেতন থাকবে আর নিয়মিত ক্লাসটায় উপস্থিত থাকবে। যাদের রোলগুলো বলেছি তাদের অনেক ধন্যবাদ। তারা সহ অন্যান্য যারা ক্লাস করনি সবাই নিয়মিত ক্লাসটা দেখবে বলে আশা রাখছি। তো আমরা আসলে আমাদের যে আলোচনা আছে সেই আলোচনায় আমরা যাচ্ছি। আমরা পূর্ব পাঠের যে আলোচনা, আমরা একটু এর আগে আলোচনা করেছিলাম ব্যবসায় কাকে বলে, শিল্প কাকে বলে, বাণিজ্য কাকে বলে, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। এবং ব্যবসায় বলতে আসলে অন্যান্য যেই সাধারণ মানুষ যারা আসলে ব্যবসায় বলতে যা বোঝায়, আর আমরা যারা ব্যবসায় শিক্ষা পড়ছি তাদের জানার মধ্যে আসলে একটু পার্থক্য থাকে। অন্যান্যরা জানে যে কম দামে পণ্য কিনে সেটা বেশি দামে বিক্রি করাকে আসলে ব্যবসায় বলে, কিন্তু আমরা এখানে আরও অনেকগুলো বিষয় জানি। সেই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র কম দামে পণ্য কিনলেই চলবে না, এই কেনা বেচার কাজটা ধারাবাহিক হতে হবে। তার মানে তুমি একদিন অনেক দামে কোনো কিছু বিক্রি করে ফেললে তারপরে আজ সেই কাজটা করলে না, তাহলে সেটা কি হবে না, ব্যবসায় বলে গণ্য হবে না। আবার আমরা অবৈধ কোনো কাজ, যেই কাজটা যেই দেশের আইন অনুযায়ী বৈধ করা হয়নি বা এটাকে আইন দ্বারা স্বীকৃতি দেওয়া হয়নি, সে ধরনের যেই কাজটা করা হয় সেই কাজটা মুনাফা অর্জন হলেও আমরা তাকে কি বলতে পারি না, ব্যবসায় বলতে পারি না। তার কারণ এটার আইনগত বৈধতা নেই। তার মানে অন্যান্য যারা সাধারণ মানুষ যারা ব্যবসা শিক্ষা পড়ছে না তাদের থেকে আমাদের আসলে কনসেপ্টটা একটু ভিন্ন এবং আমাদেরকে আসলে এই বিষয়গুলো জানতে হবে। যে কোনো কাজে ব্যস্ত থাকাকেই আমরা ব্যবসায় বলি, কিন্তু আসলে এই যে কোনো কাজে ব্যস্ত থাকাকে আমরা কি বলতে পারবো না, ব্যবসায় বলতে পারবো না, বা বিজনেস বলতে পারবো না, বা বিজনেস বলতে পারবো না। আমাদের কি বলতে হবে, অবশ্যই এমন কাজের সাথে জড়িত থাকতে হবে যেই কাজটা উৎপাদনের সাথে জড়িত এবং এটার একটা অর্থনৈতিক বিনিময় মূল্য আছে বা বিনিময় মূল্য থাকবে। তার মানে আমরা কি দেখলাম যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করবে, ঝুঁকি থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসায় ঝুঁকিও থাকতে হবে। এবং ঝুঁকি মানে কি, ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, সেই ভবিষ্যতে ক্ষতি হবার যে সম্ভাবনা তাকে আমরা ঝুঁকি বলে থাকি। এই ঝুঁকিটাও থাকতে হবে। তার মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ঝুঁকি আছে জেনেও কোনো কাজ কিন্তু নয়, এখানে আমাদের কি বলতে হবে, কোনো অর্থনৈতিক কাজ বা অর্থনৈতিক লেনদেন ধারাবাহিকভাবে সম্পাদন করবে তাকেই আমরা কি বলবো, ব্যবসায় বলবো। শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা তোমাদের রোলগুলো অবশ্যই জানিয়ে যাবে, কারণ আমরা কিন্তু রোলগুলো কাউন্ট করছি। তো আমরা তারপরে এই ব্যবসায় যে পুনরালোচনা সেটা আমরা দেখেছি। আজকে আমরা আসলে দেখব হচ্ছে শিল্প। এই শিল্প বলতেও আসলে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমরা হয়তো বা নাট্যশিল্প, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আঁকা, এগুলোকে আসলে শিল্প বলে বুঝি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে শিল্পটা হচ্ছে উৎপাদন, একটা অবয়বের চেঞ্জ, এটা আকৃতির চেঞ্জ, একটা রূপগত উপযোগ তৈরি হবে, একটা রূপগত পরিবর্তন হবে, আকৃতিগত পরিবর্তন হবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো শিল্প। যেটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে কিন্তু আমাদের জন্য
বুঝতে সহজ হয়। ইন্ডাস্ট্রি, আমরা শিল্পকে ইন্ডাস্ট্রি হিসেবে বেশি চিনি। যে শিল্প বললে আমরা আবার অনেক যেটা আসলে আর্ট বা কলা কৌশল যেটা সেটার সাথে আমরা বুঝে থাকি। তাহলে এই যে শিল্প বা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি মানে কি হচ্ছে, প্রকৃতি থেকে আমরা যে সম্পদগুলো পাচ্ছি, এই সম্পদগুলো কিন্তু আমরা প্রকৃতিতে যেভাবে পাই ঠিক সেভাবে আমরা ব্যবহার করতে পারি না। আমাদের কি করতে হয়, ব্যবহার উপযোগী করতে হয়। কি করতে হয়, ব্যবহার উপযোগী করতে হয়। কার ব্যবহার উপযোগী, ভোক্তা আসলে যেভাবে ভোগ করতে চায়। আমরা এই জন্যই কোনো একটা জিনিসের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার দেখি। ধরো আমরা যদি চালের কথা বলি বা ধানের কথা বলি, এই ধানটা মুড়ি হচ্ছে, খই হচ্ছে, ভাত হচ্ছে, আবার এটা দিয়ে ফ্রাইড রাইস হচ্ছে, পিঠা হচ্ছে। তাহলে দেখো এই একটা যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদটা আছে আমরা পেয়েছি, এটাকে আমরা কী করছি, আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার উপযোগী করে নিচ্ছি, পরিবর্তন করে নিচ্ছি। এই যে পরিবর্তন করা, এই পরিবর্তনটাতেই আসলে আমাদের কে সাহায্য করে, শিল্প সাহায্য করে। তাহলে আমরা কি বলবো, প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো মানুষের কাজে লাগে সেই বিষয়গুলোকে প্রয়োজন অনুযায়ী আকার আকৃতি রং সব কিছু পরিবর্তন করে যখন ভোক্তার ব্যবহার উপযোগী করা হয় তখন তাকে আমরা শিল্প বলে থাকি। আদিয়া মোহন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোল 453। আদিত্য মোহন, তোমাকে থ্যাঙ্কস ক্লাসে জয়েন করার জন্য। তাহলে আপনার শিল্প বলতে আসলে কি জেনেছি, শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্প কি, উৎপাদনের বাহন। বাহন মানে হচ্ছে কোনো কিছুর উপর ভর করে যখন আমরা কোনো একটা জায়গা পরিবর্তন করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তার মানে শিল্প আমাদের কি করছে, আমাদেরকে পণ্যকে, যেই পণ্যগুলো বা আমাদের যে ডিমান্ড আছে সেই চাহিদাগুলো পূরণ করে আকার আকৃতি পরিবর্তন করে সেটা আমাদেরকে ব্যবহার উপযোগী করে দিচ্ছে। এই সম্পদগুলো কোথায় পাচ্ছি, আমরা প্রকৃতিতে পাচ্ছি। এই প্রকৃতিতে পাওয়া সম্পদগুলোকে আমরা কি বলে থাকি, আমরা কাঁচামাল বলে থাকি। এই কাঁচামালকে আমরা রূপান্তর করছি, আবার চূড়ান্ত পণ্য তৈরি করার জন্য আমরা কাঁচামালও ব্যবহার করছি। তাহলে প্রথম যদি আমরা এভাবে বলি যে রেশম পোকা কি হচ্ছে, এক ধরনের কাঁচামাল, আবার সুতাও হচ্ছে এক ধরনের কাঁচামাল। কারণ রেশম পোকা কী করছে, রেশম পোকা থেকে আমরা সুতা তৈরি করছি, সুতা থেকে আবার কাপড় তৈরি হচ্ছে, আবার কাপড় থেকে একটা ড্রেস তৈরি হচ্ছে। তাহলে কাপড়টাও এক ধরনের কাঁচামাল, রেশম পোকাও এক ধরনের কাঁচামাল, আবার সুতাটাও হচ্ছে কাঁচামাল। এই প্রত্যেকটা আবার প্রসেসিংয়ের মাধ্যমে বা প্রক্রিয়াজাত করার মাধ্যমে আমরা কিন্তু পরিবর্তন করে নিচ্ছি। এই যে শিল্প, এই শিল্পটা কিন্তু আসলে মানে আমরা যারা সাধারণ মানুষ তাদের একটু হাতের নাগালের বাইরে থাকে। আমরা বাজারে বিভিন্ন ধরনের চাল পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ভোগ্য যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু আমরা হাত বাড়ালেই পাচ্ছি। একবার কি চিন্তা করেছ, আমাদের হাতের কাছে কিন্তু কোক তৈরির ফ্যাক্টরি নেই, আমাদের হাতের কাছে কিন্তু বিস্কিট তৈরির ফ্যাক্টরি নেই, আমাদের হাতের কাছে কিন্তু এসি তৈরির ফ্যাক্টরি নেই। এগুলি কোথায় আছে, এই কারখানাগুলো একটু দূরে আছে। এই যে দূরে আছে এটা হচ্ছে শিল্প একটা কেন্দ্রীভূত কাজ। এবং আমরা একটা কোক হয়তো বা একটা 2 লিটার বা 2.5 লিটার কোক আমরা কিনতে পারছি 110 টাকা দিয়ে, কিন্তু এটার যেই প্রোডাকশন কস্ট, এটা যে মেশিন বা একটা কারখানা স্থাপনের যে খরচ, সেটা কিন্তু কোটি কোটি টাকার উপরে। তার মানে কিন্তু অনেক অর্থের ব্যাপার। একটা শিল্প চাইলেই কিন্তু যে কোনো মানুষ করতে পারে না, তার জন্য কী লাগবে, মুনাফা লাগবে, মূলধন লাগবে। এবং এই মূলধনটা আবার সে কী করতে পারে, নিজেও যোগান দিতে পারে, আবার বিভিন্ন ব্যক্তির কাছে ধার নিতে পারে, আবার ব্যাংকের কাছ থেকেও নিতে পারে। আবার শুধু মূলধন থাকলেই হবে না, এই মূলধনটা কাজে লাগানোর জন্য তার আবার উপযুক্ত প্রজেক্ট থাকতে হবে, উপযুক্ত পণ্য পরিকল্পনা থাকতে হবে, উপযুক্ত শ্রমিক থাকতে হবে যারা তাকে সাহায্য করবে এই উৎপাদনের কাজে আসার জন্য। তাহলে মোটামুটি শিক্ষার্থীরা আমরা আসলে শিল্প কাকে বলে এটা বুঝতে পেরেছি। শিল্প হচ্ছে কি, সবচেয়ে আগে আমি যেটা বলবো, শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে যে উৎপাদনের বাহন কি, তখন আমরা উত্তর করব কি, শিল্প উৎপাদনের বাহন। আবার শিল্প
কি যখন বলবে তখন বলবে উৎপাদনের বাহন। উৎপাদনের বাহন কি শিল্প, আবার শিল্প কি তখন হচ্ছে উৎপাদনের বাহন। এইভাবে করে তোমাদের এটা জ্ঞানের প্রশ্ন আসতে পারে অথবা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এই শিল্পর বিষয়টা হচ্ছে এটা একটু আওতাটা কম, এটা ব্যবসার একটা শাখা এবং এই শাখাই হচ্ছে ব্যবসার প্রথম শাখা। তো মোটামুটি এই ধরনের আলোচনাগুলো থেকে আমরা যে আলোচনা করলাম এখান থেকে কিন্তু আমরা ব্যবসার অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে যাব। চলো আজকে আমরা একটু দেখি যে শিল্পে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি কি থাকতে পারে বা কি কি হয়। শিল্পের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি এখন। বৈশিষ্ট্য কী জিনিস সেটা তো আমরা জানি। বৈশিষ্ট্য হচ্ছে এমন কোনো গুণ বা বৈশিষ্ট্য বা চিহ্ন যা কোনো কিছুকে বুঝতে সাহায্য করে থাকে। রাফসান আহমেদ ইশাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফসান আহমেদ ইশরাক, ওর এলাকায় শিল্প কারখানা আছে, তাহলে ওর জন্য ভালো হবে শিল্প কারখানা কীরকম হয় দেখতে, কি তাহলে ও খুব ভালো একটা ধারণা নিতে পারবে। আচ্ছা, এখন আমরা একটু শিল্পের বৈশিষ্ট্য দেখি। প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে ব্যবসায়ের শাখা। ব্যবসায়ের শাখা হচ্ছে, তার মানে আমরা যখন গত ক্লাসে ব্যবসায়ের প্রকারভেদ পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, ব্যবসায়কে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। ব্যবসায়ের আওতা বা পরিধি যেটা আমরা পড়েছি সেটাই হচ্ছে ব্যবসায়ের প্রকারভেদ বা ব্যবসায়ের শাখা। ব্যবসায়ের আওতাতে আমরা কি দেখেছিলাম যে 3টি ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। তার মানে আমরা বলতে পারি অনায়াসেই ব্যবসায়ের যে আওতা বা ব্যবসায়ের শাখা হচ্ছে কি, প্রথম যে শাখা সেটা হচ্ছে শিল্প, এবং এই শিল্পকে কি বলা হয়, উৎপাদনের বাহন বলা হয়ে থাকে। এই শিল্পের প্রথম এই শাখা, এই শিল্পে যদি উৎপাদনের কাজ না হতো তাহলে কি হতো না, আমরা এই পণ্যগুলো আমাদের চাহিদা মতো বা সময় মতন কিন্তু আমরা পেতাম না। এবং শিল্পের এই যে উৎপাদন, এইটার যে ফলাফল এটা কিন্তু অনেক বিলম্বে আসে, এবং এই যে একটা ধৈর্য নিয়ে শিল্প তার উৎপাদন করে যায়। তোমরা নিজেরাই মানে বুঝতেই পারছো যে কোনো একটা জিনিস উৎপাদনের সাথে সাথে কিন্তু বিক্রি হচ্ছে না। সেটা কি হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা হাতের কাছে পাচ্ছি, সেই প্রোডাক্টটা এলাকার দোকানে পাচ্ছি, তারপরে বড় যেই পাইকারি আছে তার কাছে পাচ্ছি, পাইকার আবার উৎপাদনকারীর কাছ থেকে কিনছে, উৎপাদনকারীর কাছ থেকে কিন্তু পাইকাররা সবসময় নগদ মূল্যে ক্রয় করে নিয়ে আসে না, সেটা আবার বাকিতে কিনে নিয়ে আসে, বিক্রি হওয়ার পর তারপর সেটা ফেরত যায়। এই জন্য শিল্প কি হচ্ছে, একদম মূল যে জায়গা, শিল্পটা হচ্ছে কি ব্যবসায়ের একদম প্রথম শাখা, এই শিল্পই ব্যবসায়ের কাজটা আসলে শুরু করে। তাহলে স্টার্টিং যদি আমরা বলতে পারি, বা বিজনেসের স্টার্টিংটাই হচ্ছে উৎপাদন, এই উৎপাদনটাই হচ্ছে কে নিশ্চিত করে, শিল্প। আচ্ছা, তারপরে হচ্ছে মুনাফা অর্জন। আমরা কিন্তু জানি যে ব্যবসায় হতে হলে অবশ্যই কী থাকবে, মুনাফা অর্জনের যে উদ্দেশ্য আছে সেটা থাকতে হবে। মুনাফা অর্জনের এই যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা থেকে কিন্তু আসলে উৎপাদনকারী কী করছে, পণ্য উৎপাদন করছে বা পণ্য প্রোডাকশানে যাচ্ছে। এই কারণে আমরা কি বলবো, অবশ্যই শিল্পটা যখন তৈরি হবে বা যে শিল্পের সাথে মুনাফা অর্জনের উদ্দেশ্য জড়িত থাকে তখন সেটা আমরা কি বলতে পারবো, শিল্প বলতে পারবো। তারপর হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি। রূপগত উপযোগ সৃষ্টি, এই রূপ হচ্ছে কোনো কিছুর আকার আকৃতি। আমরা যদি উদাহরণ দিই, কাঠ থেকে খাট বা ফার্নিচার, সুতা থেকে কাপড়, কাপড় থেকে
ড্রেস। তাহলে দেখো এই যে প্রত্যেকটা জায়গার কিন্তু আসলে কি হচ্ছে, রূপান্তর হচ্ছে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কাঁচামালে কি পাচ্ছি আমরা, কাঠ থেকে আমরা কি করছি, খাট পাচ্ছি, সুতা থেকে কাপড় পাচ্ছি, আবার কাপড় থেকে ড্রেস পাচ্ছি। এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জটাকে আমরা কি বলি, রূপগত উপযোগ সৃষ্টি বলি। তার মানে এগুলো আমরা কোথায় পাচ্ছি, এগুলো আমরা পাচ্ছি প্রকৃতিতে, প্রকৃতিতে পাচ্ছি। এই প্রকৃতিতে পাওয়া এই সম্পদগুলো যখন আমরা কি করছি, ব্যবহার উপযোগী করতে চাইছি, এই যে ব্যবহার উপযোগী করতে চাইছি, ব্যবহার উপযোগী করাটাকে কি বলা হচ্ছে, রূপগত উপযোগ সৃষ্টি বলছে। এই রূপটা যদি পরিবর্তন না হতো, শুধু আমরা কিন্তু কাঠ থেকে শুধু খাটই পাচ্ছি না, এখান থেকে আমরা চেয়ার টেবিল পাচ্ছি, এখান থেকে আমরা লাকড়ি পাচ্ছি, এখান থেকে আমরা চেয়ার টেবিল পাশাপাশি বেঞ্চ পাচ্ছি, আমরা দরজা পাচ্ছি, আমরা জানালা পাচ্ছি। তার মানে কি হচ্ছে, যে নিজেদের আমাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী সে তার আকার আকৃতিগুলো কি করে নিয়েছে, পরিবর্তন করে নিয়েছে। তাহলে কি হচ্ছে, রূপগত উপযোগ সৃষ্টিটা কিন্তু আমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আশা রাখি। এরপর যেটা হচ্ছে সৃজনশীল কাজ। সৃজনশীল কাজ মানে হচ্ছে নতুন কিছু, এমন কিছু যা মানুষের কাছে নতুনভাবে নিয়ে আসা যায়। এবং এই নতুনত্ব কিন্তু আসলে মানুষ হিসেবে মানুষ সবসময় নতুন কিছু পছন্দ করে। এই নতুন কিছু যে পছন্দ করবে সেটা আবার কি হতে হবে, সেটা আবার মানুষের প্রয়োজন পূরণ করবে এমন হতে হবে। এখন এই যে সৃজনশীল কাজ, আমরা যদি একটু আমরা যেই পণ্যগুলো ভোগ করে থাকি সেগুলোর দিকে যদি একটু নজর বুলাই, তখন আমরা কি দেখি, বিভিন্ন পণ্য কিন্তু প্রতিনিয়তই আমাদের সামনে আসছে, যে পণ্যটা আমাদের অভাব পূরণ করছে। ধরো একটা সময় পর্যন্ত আমরা বাজারে আটা কিনতে পেতাম, ময়দা কিনতে পেতাম। এই আটা বা ময়দা কি হচ্ছে, আমরা ঘরে এনে রুটি বানিয়ে নিতাম। এরপরে যখন মানুষের কাজের চাপ বেড়ে গেল, তখন দেখা গেল বানানো রুটি বা রুটি বানানোর যে ঝামেলা সেটা আসলে মানুষ এড়াতে চাইছে। তখন কি হচ্ছে, উৎপাদনকারীরা সেই আটা বা ময়দাটাকে তারা নিজেরাই পরোটা বা রুটির আকৃতি নিয়ে তারা আবার ফ্রোজেন করে সেটা আবার ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে। এই যেটা চেঞ্জ, এটাকে আসলে আমরা কি বলি, সৃজনশীল বলে থাকি। আবার ধরো বাজারে যে পণ্যটা আছে সেই পণ্যটার আবার একটু চেঞ্জ করে নিয়ে আসা। তোমরা সবাই মোটামুটি ফেয়ার অ্যান্ড লাভলির নামটা জানো, যেটা রং ফর্সা করে এই ধরনের একটা বিজ্ঞাপন দিয়ে থাকে। সেটা কিন্তু এখন নামটা চেঞ্জ করে আবার ফেয়ার অ্যান্ড গ্লো এরকম কিছু একটা নাম নিয়ে চলে এসছে। তার মানে হচ্ছে এই যে পরিবর্তনগুলো মানুষের মনের কাছে ফেয়ার অ্যান্ড লাভলির চেয়ে ফেয়ার অ্যান্ড গ্লো তার একটা জেল্লাটা বাড়িয়ে নিচ্ছে, তাকে আরও চকচকে করবে। এই যে ব্যাপারগুলো, এই যে চেঞ্জগুলো, এগুলোই আসলে কি সৃজনশীল কাজ। এবং প্রত্যেকটা জায়গাতেই দেখো আমরা যে প্রোডাক্টটা, আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি, এই মোবাইল ফোনগুলো নিত্য নতুন অপশন নিয়ে আমাদের সামনে আসছে। এই অপশনগুলো যে নিয়ে আসছে এটাই হচ্ছে সৃজনশীলতা। যেই প্রতিষ্ঠান, যেই কোম্পানিগুলো যত বেশি নতুনত্ব তোমার আমার সামনে হাজির করতে পারছে, আমরা সেই জিনিসটাকে তত বেশি ভোগ করছি এবং তত বেশি আমাদের সেই জিনিসটার প্রতি আগ্রহ কি হচ্ছে, জন্মাচ্ছে। এই যে সৃজনশীল কাজ, এই সৃজনশীল কাজ যদি শিল্পে না হয় তখন কি হবে না, উৎপাদনকারী সফল হবে না, বা তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আসলে বিক্রি হবে না। অনেক ধরনের পণ্য যে আমরা বাজারে দেখি, যেটা দিনের পর দিন হয়তো বা দোকানে পড়েই আছে, আমরা দেখছি যাচ্ছি আসছি, কিন্তু ওই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না, কারণ তার মধ্যে আসলে কোনো নতুনত্ব নাই। ভোক্তারা সবসময় নতুন কিছু খোঁজে এবং অনেক কিছুই দেখবে মোড়কটা বদলে দিচ্ছে, প্যাকিংটা বদলে দিচ্ছে। আগে হয়তো বা লাল রঙের ছিল, এখন হয়তো বা সবুজ রঙের করে দিচ্ছে। আগে হয়তো বা এই জিনিসটা বড় প্যাকেটে পাওয়া যেত, এখন সেটা ছোট্ট মিনি প্যাকে পাওয়া যাচ্ছে। এই যে পরিবর্তনগুলো প্রত্যেকটা প্রোডাক্টে, এই যে সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, এই বিষয়গুলোকে আমরা কি বলতে পারি, সৃজনশীল কাজ বলতে পারি। এরপর আমরা 5 নাম্বার যে বৈশিষ্ট্য আছে সেটা দেখার চেষ্টা করি। 5 নাম্বার হচ্ছে ঝুঁকি গ্রহণ।
আমরা কিন্তু এর মধ্যেই সবাই জানি যে আসলে ঝুঁকিটা কি। ভবিষ্যতে কোনো একটা ক্ষতি হবে এই ধরনের যে সম্ভাবনা তাকে কী বলা হচ্ছে? ঝুঁকি বলা হচ্ছে। আমরা এর আলোচনার আগেই বলেছি শিল্পে উৎপাদিত যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে যায় না, আবার এগুলোর চাহিদা যে বাজারে তৈরি হবে এমন নিশ্চয়তাও কিন্তু উৎপাদনকারী পায় না। সেক্ষেত্রে শিল্পে অনেক বেশি ঝুঁকি থাকে। এই ঝুঁকিটা মাথায় রেখেই কিন্তু শিল্পে যিনি বিনিয়োগ করেন তিনি উৎপাদন করেন, এবং এজন্যই প্রতিনিয়ত আমরা কি পাই? নতুন নতুন প্রোডাক্ট কিন্তু পেয়ে থাকি। তাহলে আমরা কি দেখছি যে শিল্পে আসলে কি থাকে? ঝুঁকি থাকে, এবং এই ঝুঁকিটা অনেক বড় একটা ঝুঁকি, কারণ শিল্পে অনেক বেশি টাকা কি করতে হয়? বিনিয়োগ করতে হয়। তাহলে আমরা কি দেখছি যে শিল্পে কি থাকতে হবে? ঝুঁকিও থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা ব্যবসার শাখা যেটা দেখেছি সে তার পাশাপাশি আমরা আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে ব্যবসায়ের প্রথম ধাপ। আমরা জেনেই গিয়েছি যেহেতু শিল্প উৎপাদনের বাহন, এবং এই শিল্পের পরেই আসলে বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, বিভিন্ন ধরনের কাজ সম্পাদন হয়ে থাকে, সেহেতু শিল্পকে আমরা নিঃসন্দেহে কী বলতে পারি? ব্যবসায়ের প্রথম ধাপ বলতে পারি। আচ্ছা, নক্স নাজমুল, তোমার নামটা আসলে কেন নক্স নাজমুল আমি ঠিক জানি না। তোমার রোল, তুমি কি যদি কারেন্ট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই রোলটা একটু দিয়ে দিও, আমরা আগামী দিন এটা কাউন্ট করব কে কে আজকে ক্লাসে উপস্থিত ছিলে। আচ্ছা, এরপরে আসলে আমরা আরেকটা উদাহরণ যেটা হচ্ছে কেন্দ্রীভূত কাজ। কেন্দ্রীভূত মানে কি বলো? এই যে যদি আমি একটা বৃত্ত আঁকি, ঠিক মাঝখানে যে অবস্থানটা সেটাকে আমরা কি বলে থাকি? কেন্দ্র বলে থাকি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক তেমনিভাবে যে কোনো বিষয়ে যখন তার সেন্টার অবস্থান করে, তার মূল বিন্দুতে অবস্থান করে, তখন তাকে আমরা কি বলি? কেন্দ্র বলে থাকি। একটু চিন্তা করে দেখো যে বাণিজ্য যদি আমরা বলি, বাণিজ্যের কাজ কিন্তু অনেক ব্যাপক। আমরা পরিবহনের মাধ্যমে, আমরা গুদামজাতকরণের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টগুলো পাচ্ছি, কিন্তু একটু চিন্তা করে দেখো এই প্রোডাক্টটা কি সব জায়গায় 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 উৎপাদন হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট জায়গায় উৎপাদন হচ্ছে। এবং আমি যদি তোমাদেরকে আরও স্পষ্ট করে বলে দিই, আমাদের কিন্তু আলাদা করে শিল্প এলাকা আছে। তোমরা যদি তেজগাঁয়ের নাম শুনে থাকো, সেটা কিন্তু একটা শিল্প এলাকা। তোমরা যদি টঙ্গীর নাম শুনে থাকো, টঙ্গী এক ধরনের শিল্প এলাকা। তোমরা যদি কালিয়াকৈরের নাম শুনে থাকো, সেটা এক ধরনের শিল্প এলাকা। এবং যেই জায়গায় ধরো চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীতে খুব ভালো আম হয়, সেখানে কিন্তু জুস তৈরির একটা বড় কারখানা আছে। আবার যেখানে যেখানে হলুদ ভালো হচ্ছে, মরিচ ভালো হচ্ছে, বিশেষ করে পাহাড়ি এলাকায়, সেখানে কিন্তু আবার স্কয়ার বলো, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে যারা আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দেয়, তারা খরচ কমানোর জন্য সেই এলাকায় কিন্তু শিল্প স্থাপন করে। আর তুমি আমি যেখানে অবস্থান করি সেখানে কিন্তু আসলে জায়গায় জায়গায় উৎপাদন প্রতিষ্ঠান নাই, যেটাকে আমরা আসলে কারখানা বলি, শিল্প কারখানা বলি। সেটা কিন্তু ছোট্ট একটা রুমের মধ্যে না, সেটা কি হচ্ছে ব্যাপক একটা এলাকা নিয়ে হয়। এটা কিন্তু বাণিজ্যের মতন জায়গায় জায়গায় হচ্ছে না। সেটা কোথায় হচ্ছে? কোনো একটা জায়গায় হচ্ছে, কোনো একটা রুমের মধ্যে হচ্ছে, কোনো একটা কারখানার মধ্যে হচ্ছে। এটা কিন্তু বাজারে বাজারে কিন্তু শিল্পের কাজ হচ্ছে না। বাজারে বাজারে কিসের কাজ হচ্ছে? বাণিজ্যের কাজ হচ্ছে। আর শিল্প হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেইটাকে মেশিন লাগিয়ে, মেশিন স্থাপন করে, সেখানে আবার কাঁচামাল ব্যবহার করে, প্রসেস করে সেটা উৎপাদন করতে হয়। এই জন্য আসলে শিল্পকে কি বলা হয়? শিল্প হচ্ছে কেন্দ্রীভূত কাজ। আর যখন আমরা বাণিজ্যের ব্যবসা বৈশিষ্ট্য পড়ব, তখন দেখব বাণিজ্যের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বিকেন্দ্রীভূত কাজ। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি আসলে কেন্দ্রীভূত মানে কি। এটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় করা হয় বলে একে আমরা কি বলে থাকি? কেন্দ্রীভূত কাজ বলে থাকি। এরপর আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখব। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, তোমাদের বইতে এই উদাহরণটা দেয়া আছে বা এই বৈশিষ্ট্যটা দেয়া আছে, তোমাদের একটু কষ্ট হয় বুঝতে। বিলম্বে ফলাফল লাভ। এই ফলাফল মানে কিন্তু আসলে রেজাল্ট না, এই ফলাফল মানে হচ্ছে মুনাফা। যদি আমরা এটাকে মুনাফা হিসেবে ধরি, এই ফলাফলটা মানে হচ্ছে মুনাফা।
কিসের মুনাফা? এই যে আমি শিল্পে বিনিয়োগ করেছি, আমি উৎপাদন করেছি, এইটাকে আমি কি বলছি, এইটার যে আউটপুট, এটার যে রিটার্ন, এটা কিন্তু অনেক পরে আসে। কারণ আমি যে উৎপাদন করেছি, আমার কাছ থেকে যারা কিনে নিয়েছে তারা এটা বিক্রি করবে, তারপরে আমার এই পাওনাটা পরিশোধ করবে। এই কারণে শিল্পে যেই টাকাটা আসলে ইনভেস্ট করা হয়, বিনিয়োগ করা হয়, সেই টাকাটা অনেক পরে ফেরত আসে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে কি দেখেছি? আমরা আজকে পূর্ব পাঠে আলোচনা করেছি, আমরা আজকে শিল্পের ধারণা দেখেছি এবং শিল্পের যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে আলোচনা করেছি। আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, আমি এটা মোটামুটি মুছে দিচ্ছি, এই শিল্প থেকে যেখান থেকে আসলে প্রশ্ন হয় সেই জায়গাটা হচ্ছে শিল্পের প্রকারভেদ। তোমাদের বোর্ডে অনেকবার এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে শিল্পের প্রকারভেদ। আমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই শিল্পের প্রকারভেদটা যদি একটু রিডিং করে নাও, তাহলে পরবর্তী যে ক্লাস আছে সেখানে তোমাদের বুঝতে খুব সহজ হবে। এবং শিক্ষার্থীরা, আজকে যারা ক্লাস করেছো, বারবার করে বলছি তোমাদের রোলটা দিয়ে যাবে। আমি পরবর্তী ক্লাসে আজকে যারা প্রেজেন্ট ছিলে তাদের রোলটা জানিয়ে দিব। আজকে আমি আরও একবার বলছি, গত ক্লাসে 403, 404, 406, 408, 412, 414, 421, 427, 428, 438, 447, 48, 451, 455, 459 এবং 489, এই মোট 16 জন শিক্ষার্থী উপস্থিত ছিলে। আমি আজকে ক্লাস শেষ করার পরে আজকে আবার কাউন্ট করব কে কে উপস্থিত ছিলে। এবং তোমাদের আমি শুরুতে জানিয়ে দিয়েছি, এই মাত্র যারা আবার জয়েন করেছো তাদেরকে আবারও জানাচ্ছি, একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেয়া হবে এবং প্রত্যেক মঙ্গলবারে তোমাদের আসলে এই অ্যাসাইনমেন্টটা কলেজে এসে জমা দিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা আসলে নিয়মিত আমাদের সাথে কানেক্টেড থাকবে এবং আমাদের এই পড়াগুলো নিজেদের মধ্যে নিয়ে নেবে, পড়া না বুঝতে পারলে জানাবে। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।